নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩১৬তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ৫ই অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে উপবিষ্ট ছিলেন। কথা হচ্ছিল কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয়ের সঙ্গে। আমরা সেই প্রসঙ্গ যতটা শুনেছিলাম তার শেষের দিকটা একটু স্মরণ করে নিয়ে তারপরের প্রসঙ্গে প্রবেশ করব। আজ প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। মাস্টারমশাই লিখেছেন, আমরা পড়েছিলাম, ঘরের ভিতর ঠাকুর নিজের আসনে বসিয়া আছেন, মেঝেতে মুখুজ্জেদের হরি মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। এইখানটিতে আমরা স্মরণ করেছিলাম যে এই যে মাস্টার নামটি দিলেন মাস্টার মহাশয় এখানে, তার আগে অনেকটা অংশ জুড়ে তিনি মণি নামটি ব্যবহার করেছেন। সেটি কি কারণে সেটা আমরা বিশেষ মনোযোগের সঙ্গে এবং কিঞ্চিত অবাক হয়ে লক্ষ্য করেছিলাম এবং শিক্ষা গ্রহণের চেষ্টা করেছিলাম। তারপরে রয়েছে, একটি অপরিচিত ব্যক্তি ঠাকুরকে প্রণাম করিয়া বসিলেন। ঠাকুর পরে বলিয়াছিলেন, তাহার চক্ষুর লক্ষণ ভালো না, বিড়ালের ন্যায় কটা চক্ষু। ঠাকুরকে হরি তামাক সাজিয়া আনিয়া দিলেন। হরি মানে ওই যে একটু আগে লিখেছেন যে মেঝেতে মুখুজ্জেদের হরি, মুখোপাধ্যায় ভ্রাতৃদ্বয় শ্রীযুক্ত মহেন্দ্র ও প্রিয়নাথ মুখোপাধ্যায়, এদের কথা বিভিন্ন সময় এসেছে কথা প্রসঙ্গে। তাঁদেরই আত্মীয় হরি, ২০ বছর মতো বয়স, ভক্তিমান ছেলে, তার কথা। তো মাস্টারমশাই লিখলেন যে ঠাকুরকে হরি তামাক সাজিয়া আনিয়া দিলেন। শ্রীরামকৃষ্ণ হুঁকা হাতে করিয়া হরির প্রতি, দেখি তোর হাত দেখি। এই যে জব রয়েছে এ বেশ ভালো লক্ষণ। ওই হাতে একটি বিশেষ ধরনের রেখা, সেটি দেখে বলছেন এ বেশ ভালো লক্ষণ। তার আগে যে বললেন দেখি তোর হাত দেখি, এটি ওই জ্যোতিষ চর্চা অর্থে নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণ বিভিন্ন লক্ষণ জানতেন, যে লক্ষণের দ্বারা তিনি নির্ধারণ করতেন যে অধ্যাত্ম পথে কার কত দূর এবং কত দ্রুত অগ্রগতি হবে। সেরকম প্রসঙ্গই আজকে আসছে, পরপর আসবে। এখানে বললেন শ্রীযুক্ত হরিকে যে দেখি তোর হাত দেখি, এই যে জব রয়েছে এ বেশ ভালো লক্ষণ। হাত আলগা কর দেখি। মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখছেন, নিজের হাতে হরির হাত লইয়া যেন ওজন করিতেছেন। তারপরে ঠাকুরের কথায় আসছেন, ছেলে মানুষই বুদ্ধি এখনো আছে, দোষ এখনো কিছু হয় নাই। ছেলে মানুষই বুদ্ধি এখনো আছে মানে এটা চাইল্ডিশ অর্থে নয়, এটি চাইল্ড লাইক অর্থে, যে বাচ্চা ছেলের মতো বুদ্ধি আছে, মনের মধ্যে কপটতা এখনো আসেনি। ছেলে মানুষই বুদ্ধি এখনো আছে, দোষ এখনো কিছু হয় নাই। ভক্তদের প্রতি, আমি হাত দেখলে খল কি সরল বলতে পারি। হরির প্রতি, কেন শ্বশুর বাড়ি যাবি, বউর সঙ্গে কথাবার্তা কইবি, আর ইচ্ছে হয় একটু আমোদ আহ্লাদ করবি। মাস্টারের প্রতি, কেমন গো, মাস্টার প্রভৃতির হাস্য। তো এইরকম শ্রীরামকৃষ্ণ হরিকে লিডিং কোয়েশ্চেন করছেন যে এরকম হলে বেশ ভালো হয় না। আবার মাস্টারমশাই গৃহস্থ মানুষ, বিবাহিত লোক, তাকে আবার বলছেন কেমন গো, মানে ইয়েস অর নো, বলো ঠিক বলেছি কিনা।
মাস্টার প্রভৃতির হাস্য। এই ঠাকুর সব মজা করছেন। তিনি বলতেন যে এইসব ছেলেদের মাঝে মাঝে ওই রকম একটু চাল ধোয়া জল দিতে হয়, এরকমভাবে বলতেন, যে একটু মজায় রাখতে হয়, যেহেতু তাদেরকে নিয়ে যেন তিনি একসঙ্গে অধ্যাত্ম পথে অনেকটা দূরত্ব, অনেকটা উচ্চতা আরোহণ করবেন। তাই বলছেন যে ছেলেদের মাঝে মাঝে এইসব দিতে হয়। তো এখানে ওরকম হরিকে ওরকম বলেছেন। তখন মাস্টারমশাই বলছেন, তিনি লিখছেন, মাস্টার, আজ্ঞা নতুন হাঁড়ি যদি খারাপ হয়ে যায় তাহলে আর দুধ রাখা যাবে না। ওই যে বিয়ের কথাটা বলেছেন তো, তাতে মাস্টারমশাই একটুখানি ঘাবড়ে মাবড়ে গেছেন, গিয়ে এরকমভাবে বলেছেন। কিন্তু ঠাকুর বোঝাই যাচ্ছে একটা মজার মনোভাবের মধ্যে রয়েছেন, যেখান থেকে এই সমস্তগুলো বলেছেন। ঠিক যে পরীক্ষা নেওয়ার মতো করে বলেছেন সেটা হয়তো পুরোপুরি নয়, একটু মজার মতো করেও বলেছেন। আর সেইখানে মাস্টারমশাই সিরিয়াস কথা বলেছেন, খুব সত্যি কথা, যে ঠাকুর ওই ঘর সংসার করার কথা বলছেন। তা মাস্টারমশাই বলেন, আজ্ঞা নতুন হাঁড়ি যদি খারাপ হয়ে যায় তাহলে আর দুধ রাখা যাবে না। এইসব কথা তিনি ঠাকুরের কাছেই শুনেছেন, কিন্তু আজকে একটু রং টাইমিং হয়ে গেছে মজার মনোভাবের মধ্যে। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ সহাস্যে, এখন যে হয় নাই তা কি করে জানলেন? এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের অনাবিল হাস্যরস, এবং ইংলিশে যেটাকে বলা হয় রিপার্টি, যে একটা কথার উত্তরে খুব বুদ্ধিদীপ্ত প্রত্যুত্তর, সেটি শ্রীরামকৃষ্ণ যেরকম করেছেন অপূর্ব। যে মজা করছি, ছোকরাকে জিজ্ঞেস করছি যে সংসার টংসার করবি নাকি, আর ইচ্ছে হয় একটু আমোদ আহ্লাদ করবি, আর তুমি এই সময় তত্ত্ব কথা নিয়ে এলে যে নতুন হাঁড়ি যদি খারাপ হয়ে যায়, তা এখন যে হয়ে যায়নি জানলে কি করে, এইসব মজা করছেন শ্রীরামকৃষ্ণ। তারপর মাস্টারমশাই লিখছেন, মুখুজ্জেরা দুই ভাই, মহেন্দ্র ও প্রিয়নাথ, তাহারা চাকরি করেন না, তাহাদের ময়দার কল আছে। আগে আমরা দেখেছি যে ঠাকুর ওই ময়দার কলে গেছেন, কিছুক্ষণ সেখানে বসেছেন, কলকাতায় ভক্তের বাড়ি যাওয়ার পথে। প্রিয়নাথ তা বললেন মাস্টারমশাই যে মুখুজ্জেরা দুই ভাই, মহেন্দ্র ও প্রিয়নাথ, তাহারা চাকরি করেন না, তাহাদের ময়দার কল আছে। প্রিয়নাথ পূর্বে ইঞ্জিনিয়ারের কর্ম করিতেন। ঠাকুর হরির নিকট মুখুজ্জে ভ্রাতৃদ্বয়ের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ হরির প্রতি, বড় ভাইটি বেশ না, বেশ সরল। হরি, আজ্ঞা হাঁ। ওই যে আমরা গতদিনও দেখেছি, আজকেও আসছে, যে কোনো মানুষের যে ভালো গুণ, সেইটার প্রসঙ্গ যখন শ্রীরামকৃষ্ণ করেন তখন প্রায় সর্বক্ষেত্রেই সরলতা এবং সরলতার কথা আসে। তো ওই সরল হলে ঈশ্বরকে পাওয়া যায়, কপট হলে পাওয়া যায় না, কপটতা থেকে তিনি অনেক দূর। শ্রীরামকৃষ্ণ এটি ঘন ঘন বলেছেন। এখানেও দেখা যাচ্ছে যে হরি ওদের আত্মীয়, তার সঙ্গে শেয়ার করছেন, এবং সেখানে বড় ভাই অর্থাৎ শ্রীযুক্ত মহেন্দ্র মুখোপাধ্যায়ের কথা বলছেন, এবং তার সম্পর্কে মানদণ্ডটি কি বলছেন, বড় ভাইটি বেশ না, বেশ সরল। এবার ছোট ভাই একটু অন্যরকম, সেই প্রসঙ্গে আসবেন এরপরে। হরি, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, ছোট নাকি বড় সন, সন মানে কৃপণ, মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন সনের পর, ছোট নাকি বড় সন, এখানে এসে নাকি অনেক ভালো হয়েছে। আমায় বললে আমি কিছু জানতুম না। হরিকে, এরা কিছু দান টান করে কি? তা ছোট ভাই নাকি কৃপণ এরকম শুনেছিলাম, এবং এখানে এসে নাকি ভালো হয়েছে। তো আমায় বললে আমি কিছু জানতুম না, মানে তিনি এই জীবনযাত্রা সম্পর্কে, দৃষ্টিভঙ্গি সম্পর্কে, ঈশ্বরীয় ভাবনা এবং তদনুরূপ জীবন যাপন, সেসব কিছু জানতেন না, সেটা ঠাকুরের কাছে বলেছেন। তার মানে এই দুই ভাই বেশ ভালো লোক। আমরা কথামৃততেও সেরকম পরিচয় আগে পেয়েছি। তা শ্রীরামকৃষ্ণ তারপরে আবার বলছেন, হরিকে জিজ্ঞাসা করছেন, এরা কিছু দান টান করে কি? তাহলে ওই যে কৃপণ, কার্পণ্য যদি থেকে থাকে, তাহলে সেখানে ঠাকুরের একটু আপত্তি রয়েছে। কেন রয়েছে? কার্পণ্য যদি কারো থাকেই, তা আপত্তি কিসের? সে পয়সা জমায়, ভবিষ্যতের কথা না হয় একটু অতিরিক্তই ভাবে। ওই যে অতিরিক্ত ভাবা, ওইখানটাতে ঠাকুরের অসুবিধে আছে। না হলে আর কার্পণ্যে তার কেন আপত্তি থাকবে? কিন্তু ভবিষ্যতের কথা অতিরিক্ত ভাবা, জোটপাট করা, অর্থ সামান্য কিছু খরচা করার আগে অসামান্য চিন্তায় ডুবে যাওয়া, এইগুলোর মধ্যে
একটু উঁকি মেরে যায় একটা জিনিস, যে জগৎকে চিরস্থায়ী বলে ভাবছে নাকি সেইখান থেকে কার্পণ্য। তো ওই জন্যে কার্পণ্য তিনি চাইছেন না। আবার বিলাসিতা একেবারেই নয়, ওইটা আসক্তির একটা রূপ, আবার সেই আসক্তিরই আরেকটা রূপ হচ্ছে কার্পণ্য। তাহলে কার্পণ্য আর বিলাসিতার মধ্যে ঈশ্বর নির্ভর এমন একটি জীবন, যেখানে বেঁচে থাকার জন্যে, ভদ্রভাবে জীবনযাপন করবার জন্য যতটুকুনি দরকার সেইটুকুর চিন্তা করা, তার বেশি নয়। এইটি শ্রীরামকৃষ্ণ বলেছেন। তো এখানে বলছেন যে ছোট নাকি বড় সন, এখানে এসে নাকি অনেক ভালো হয়েছে। তাহলে ভালো হয়েছে মানে ঠাকুরকে দান ধ্যান করছে নাকি? না না, ওইসব প্রসঙ্গই নেই, কিন্তু ওই কার্পণ্য নাকি অনেক কমে গেছে। আমায় বললে আমি কিছু জানতুম না। তারপর হরিকে বলছেন এরা কিছু দান টান করে কি? এই দানের প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ আসছেন ওইখান থেকে, যে গৃহস্থ মানুষ ঈশ্বরের জন্য কিছু করবে, সাধু ভক্তের জন্য কিছু করবে, তার যে উপার্জন তার একটা অংশ সে রাখবে। এইটা তিনি একাধিকবার বলেছেন। এর মধ্যে ওই সাধু ভক্তের জন্য করে একেবারে তাদের জীবন ধারণকে তিনি সম্ভব করে তুললেন, ওই রকম ভাব নয়, কিন্তু সাধু ভক্তের জন্য কিছু করা মানে নিজেরই তাতে কল্যাণ, স্বার্থ ত্যাগ করে, কিছু মাত্র কামনা না করে সাধু ব্যক্তি ভক্তের জন্যে কিছু করা, এইটি খুব বড়। কিন্তু কিছু করা মানে আবার একটা বিরাট কর্মকাণ্ড ফেঁদে বসা, সেটাও শ্রীরামকৃষ্ণ বলছেন না। ব্যক্তিগত স্তরে আসক্তি ত্যাগ এবং উপার্জন যা কিছু আছে তার মধ্যে একটা অংশ, সেটা আজকে কম কালকে বেশি এরকম হতেও পারে, কিন্তু সেই অংশটি সাধু এবং ভক্তের সেবায় ব্যয় করা, কোনো প্রতিদানের আশা না রেখে। এইটা শ্রীরামকৃষ্ণ এই যে স্মল অ্যান্ড রেস্ট্রিক্টেড স্কেলে সাধু ভক্তের জন্য কিছু করা, এইটার আনলিমিটেড সিগনিফিকেন্স আছে, অসীম তাৎপর্য আছে, সেটি শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের বাণী থেকে অনুধাবন করা যায়। তো এখানে ওই মুখোপাধ্যায় ভ্রাতৃদ্বয় সম্পর্কে শ্রীযুক্ত হরিকে জিজ্ঞাসা করছেন এরা কিছু দান টান করে কি? হরি: তেমন দেখতে পাই না। এদের বড় ভাই যিনি ছিলেন তার কাল হয়েছে, তিনি বড় ভালো ছিলেন, খুব দান ধ্যান ছিল। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতিকে শরীরের লক্ষণ দেখে অনেকটা বোঝা যায় তার হবে কি না। খল হলে হাত ভারী হয়। শরীরের লক্ষণ দেখলে শ্রীরামকৃষ্ণ বলছেন যে অনেকটা বোঝা যায় তার হবে কি না। খল হলে হাত ভারী হয়। তো এই যে তার হবে কিনা, মানে ঈশ্বরীয় পথে তার গমন এবং অগ্রগতি, সে যেতে পারবে কিনা এবং কত দ্রুত যেতে পারবে, সেগুলো সব বোঝা যায়। এবং বলছেন খল হলে হাত ভারী হয়। এইখানে পরপর আমরা যেগুলি পাবো সেগুলো শ্রীরামকৃষ্ণ জানতেন, বা হয়তো ওইরকম একটি পরম্পরা আছে সেটি সম্পর্কে তিনি অবগত ছিলেন, কিন্তু আমরা পড়ে আন্দাজ করতে পারবো না যে ওটির সম্পূর্ণ তাৎপর্য কি আছে। হাত ভারী হয় মানে কতটা ভারী, সেই স্কেলকে ঠিক করে দেবে, ওটা যিনি জানেন তিনি জানেন, তা না হলে এমনিতে বোঝা যাবে না। বললেন যে খল হলে হাত ভারী হয়। তার কাছে যে সন্তানেরা আসতেন, যারা উত্তরকালে ত্যাগের জীবন যাপন করেছেন, তাদের শ্রীরামকৃষ্ণ বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, শারীরিক লক্ষণ বিচার করেছেন। এখানে বললেন খল হলে হাত ভারী হয়। নাক টেপা হওয়া ভালো না। শম্ভুর নাকটি টেপা ছিল, তাই অত জ্ঞান থেকেও তত সরল ছিল না। উন পাঁজুরে লক্ষণ ভালো না। আর হাড় পেকে, কনুইয়ের গাঁট মোটা, হাত ছিনে, আর বিড়াল চক্ষু, বিড়ালের মতো কটা চোখ, এরকম বলে যাচ্ছেন। পুনরায় আমরা স্মরণ করছি যে এগুলো শ্রীরামকৃষ্ণ জানতেন, আর তিনি একটি লক্ষণ দেখেই যে নির্ধারণ করেছেন তা মনে হয় না, একাধিক লক্ষণ একসঙ্গে নিয়ে সিদ্ধান্ত করেছেন, তার জীবনের বিভিন্ন ঘটনার আলোকে মনে হয়। কিন্তু কতকগুলো খুব ডিস্টিংক্ট লক্ষণ সেই রকমভাবে উল্লেখ করছেন। বলছেন
ঠোঁট ডোমের মতো হলে নীচ বুদ্ধি হয়। বিষ্ণুঘরের পুরুত কয় মাস অ্যাক্টিং কর্মে এসেছিল। তার হাতে খেতুম না, হঠাৎ মুখ দিয়ে বলে ফেলেছিলুম ও ডোম। তারপর সে একদিন বললে, হাঁ, আমাদের ঘর ডোম পাড়ায়, আমি ডোমের বাসন চাঙারি বুনতে জানি। তো এইটি বললেন যে বিষ্ণু ঘরে পুরুতের কাজ করতে একজন এসেছিল, তার হাত দিয়ে তিনি খেতেন না, তার হাতে খেতেন না, হঠাৎ মুখ দিয়ে বলে ফেলেছিলুম ও ডোম। ওই লক্ষণ জানতেন তো, সেরকমভাবে বলেছেন। আর ডোম মানে ওই শ্রেণী যে খুব খারাপ হবে সেটা এখানে পাওয়া যাচ্ছে না। উনি বলছেন ঠোঁট ডোমের মতো হলে নীচ বুদ্ধি হয়। তাহলে একটা জনগোষ্ঠীর এক ধরনের শারীরিক আকৃতি থাকে, তো এইবারে যে ব্যক্তির ওই রকম ঠোঁট ওদের মতো, তার নীচ বুদ্ধি হয়, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং এর একজনের ছিল, এর ক্ষেত্রে দুটোই মিলে গেছে, ঠোঁটও ওরকম আবার ডোমও বটে। তারপর এরকম বলে ফেলেছিলেন তিনি যে ও ডোম। তারপর সে একদিন বললে, হ্যাঁ, আমাদের ঘর ডোম পাড়ায়, আমি ডোমের বাসন চাঙারি বুনতে জানি। আরো খারাপ লক্ষণ এক চক্ষু আর টেরা। বরং এক চক্ষু কানা ভালো, তো টেরা ভালো নয়, ভারী দুষ্ট ও খল হয়। এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, ভারী দুষ্ট ও খল হয়। মহেশের বন্ধনীর মধ্যে মাস্টারমশাই লিখেছেন, ঈশ্বর মহেশ ন্যায়রত্নের একজন ছাত্র এসেছিল। সে বলে, আমি নাস্তিক। সে হৃদয়কে বললে, আমি নাস্তিক, তুমি আস্তিক হয়ে আমার সঙ্গে বিচার করো। তখন তাকে ভালো করে দেখলাম, দেখি বিড়াল চক্ষু। মানে ঠাকুরের খুব অস্বস্তি হয়েছে যে কি বলে যাচ্ছে। আচ্ছা দেখি একবার তাকিয়ে, তাহলে আয় মিলে গেছে, এই হচ্ছে তার ভঙ্গি। তো বললেন যে মহেশের একজন ছাত্র এসেছিল, সে বলে আমি নাস্তিক। এইটাতে ঠাকুরের খারাপ লাগতো যে নাস্তিক বলছে, প্রথমত ঈশ্বরের উপরে বিশ্বাস নেই সেটা বলছে, দ্বিতীয়ত হচ্ছে এটা যেন খুব গর্বের কথা, আর তৃতীয়ত হচ্ছে এইসব নিয়ে ভাবনা চিন্তা করেছে নাকি, সত্যি সত্যি সে ভেবে নাস্তিকতায় গেছে নাকি। ও কথার কথায় বলছে, কথার কথা মতো করে বলছে, এবং যেটা বলছে সেটা বিচ্ছিরি, সেটা অসঙ্গত, এবং সেটা এই কারণেই যে অত কিছু ভাবেনি, না ভেবে একটা খুব গভীর জিনিস সম্পর্কে নিজের অজ্ঞতা প্রকাশ করছে। দেখো দেখিনি। তো এই সেখানে বলছেন যে সে বলে আমি নাস্তিক। সে হৃদয়কে বললে, আমি নাস্তিক, তুমি আস্তিক হয়ে আমার সঙ্গে বিচার করো। অর্থাৎ জগতের মানুষের যেন এই সময় আছে যে উনি কে, তার বিপরীত একটা ভাব যেটা হয় সেটা ধারণ করে বিচার করো, আর উনি জিতে যাবেন। মানে নিজেই নিজের পিঠ চাপড়ানো, নিজের পরীক্ষার সার্টিফিকেট কতটা আগে থাকতে নিজেই 12 আনা লিখে ফেলা, এইরকম ভঙ্গি। কে ছেলেটা, দেখি তো শ্রীরামকৃষ্ণের এই ভঙ্গি। তখন তাকে ভালো করে দেখলাম, দেখি বিড়াল চক্ষু। আবার চলনেতে লক্ষণ ভালো মন্দ টের পাওয়া যায়। এইসব কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। বলতে বলতে বলছেন আরো কিছু প্রসঙ্গের পর, ঘর হইতে ঠাকুর বারান্দায় বেড়াইতেছেন, সঙ্গে মাস্টার ও বাবুরাম। বাবুরাম মানে উত্তরকালে যিনি স্বামী প্রেমানন্দজি। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, একজন এসেছিল, দেখলাম বিড়ালের মতো চক্ষু, ওই ভঙ্গিটা চলছে। সে বলে, আপনি জ্যোতিষ জানেন, আমার কিছু কষ্ট আছে। আমি বললাম, না, বরাহনগরে যাও, সেখানে জ্যোতিষের পণ্ডিত আছে। এইসব হচ্ছে। শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে এরকম করতেন, ওকে এসে লোকে নানান রকম প্রশ্ন করতেন, কেউ ওইসব রোগ সারিয়ে দেওয়া, এ করা ও করা। তো শ্রীরামকৃষ্ণ বলতেন যে ও পঞ্চবটিতে যাও, আছে। আর এখানে আবার আরও একদম নির্দিষ্ট যে আপনি জ্যোতিষ জানেন, এরকম জিজ্ঞেস করেছেন, বলছেন আপনি জ্যোতিষ জানেন, আমার কিছু কষ্ট আছে। আমি বললাম, না, বরাহনগরে যাও, সেখানে জ্যোতিষের পণ্ডিত আছে। তো এই লোকটি আবার বিড়ালের মতো চক্ষু। যেটি লক্ষণীয় সেটা হচ্ছে যে প্রথমত আমরা যেটা স্মরণ করছিলাম যে শ্রীরামকৃষ্ণ একাধিক লক্ষণ মিলিয়ে ওটি স্থির করতেন, সুতরাং একটি লক্ষণ থেকেই বলতে পারা যাবে বা যে কেউ বলে দেবে, ওই রকম নয়। দ্বিতীয়ত হচ্ছে যে তিনি
ওগুলো থাকলেও সেই মানুষগুলো সম্পর্কে বলছেন যে সাধারণত তাদের এইরকম প্রবণতা হয়। তা তাদেরকে কি তিনি ধর্ম উপদেশ কিছু দেননি নাকি? তা নয়, কিন্তু এরকম প্রবণতা। এইটা তাহলে এরকম বলছেন কেন? বলছেন এই জন্যে যে যিনি জগৎকে শিক্ষা দিচ্ছেন তাকে তাকে তো জানতে হয় যে মানুষের প্রকৃতি কীরকম। তিনি নিজেই ওই একটা কাঁচের সার্সি দেওয়া যদি আলমারি হয়, তার ভেতরে যেরকম সমস্ত কিছু দেখতে পাওয়া যায়, যে সার্সিটা রয়েছে একটা যেন বন্ধন রয়েছে, একটা বাধা রয়েছে, কিন্তু দেখো সবটা ভেতরে দেখতে পাওয়া যাচ্ছে যদি কাঁচের সার্সি হয়। তা মানুষের দেহটা কি ওরকম কাঁচের সার্সি নাকি? কিন্তু ওরকম কাঁচের সার্সির মতো করে ওই দেহের বা ওই বাহ্য সত্তার মধ্যে দিয়ে ভেতরটাকে শ্রীরামকৃষ্ণ দেখতে পেতেন। এবারে তিনি দেখতে পাচ্ছেন, আবার বাহ্য লক্ষণেও বোঝা যায়, সেটা এখানে উল্লেখ করছেন। তাহলে ভেতরটাকে দেখুন বা বাহ্য লক্ষণ দেখে বুঝুন, তারপর শেষ পর্যন্ত প্রসঙ্গটা কোথায় গড়াচ্ছে ওইটা লক্ষণ দেখে বুঝলে যিনি লোকশিক্ষক তার পক্ষে সুবিধে হচ্ছে, যে কাকে কোনটা বলবেন, কোন সময় কোনটা বলবেন, কতটা বলবেন, সেইখান থেকে তিনি সেটা নির্ধারণ করছেন। তো স্বামী শারদানন্দজি মহারাজ তার শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ নামক মহাগ্রন্থে লিখেছেন যে তাকে একাধিকজন বলেছেন যে আচ্ছা উনি কি মনের কথা সব বুঝতে পারেন? আমাদের মনের মধ্যে যেগুলো ছিল, মানে বিভিন্ন জন বিভিন্ন সময় বলেছেন যে মনের মধ্যে যেগুলো ছিল দেখছি উনি সেই সব কথাই বলছেন, উনি কি সব বুঝতে পারেন? এটি শারদানন্দজি মহারাজ আনন্দের সঙ্গে বিবৃত করেছেন। এই যে শ্রীরামকৃষ্ণ করছেন, এটা যে কোনো শিক্ষকেরই কিন্তু গুণ থাকার কথা। যার যত থাকবে তার শিক্ষা প্রদান তত সফল হবে। যে ওর ভেতরটা কীরকম, একটি ছাত্র বা ছাত্রীর মুখ দেখে বুঝতে পারা যে কোথায় আটকাচ্ছে। অনেকের আছে যে ওই বিষয় সম্পর্কে ভালোই লাগে না, তাহলে যদি শিক্ষক বা শিক্ষিকা সেটা আগে বুঝে যান যে দু চোখে দেখতে পায় না ওই বিষয়টাকে হয়তো, আর সেটাই তিনি পড়াবার চেষ্টা করছেন, তাহলে যেভাবে তিনি এগোবেন, আর যে কিনা ওটা একেবারে মন প্রাণ দিয়ে শুনতে চায় তার ক্ষেত্রে যেভাবে এগোবেন, দুটোর মধ্যে তফাৎ হয়ে যাবে। যে কিনা ওইসব শুনতে চায় না, উনি চোখ মুখ দেখেই বুঝে গেছেন, তার কাছে হয়তো অনেক গল্প করে দৃষ্টান্ত দিয়ে অল্প অল্প করে পড়িয়ে নানান রকমভাবে তিনি চেষ্টা করবেন। আর যে অনেক জানতে চায় ওটার সম্পর্কে উৎকর্ণ হয়ে রয়েছে, তাকে অনেকটা দিতে হবে, তা নাহলে তার মনে হবে যে আজকে পড়া তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তাহলে যদি একজন এটা মেশিনের মতো, একটা অ্যাপ্লিকেশনের মতো, সফটওয়্যার অ্যাপ্লিকেশনের মতো, যে অন করলেই এই এই বলে যাব, সেইভাবে যদি বলেন, তাহলে কোথাও সফল হবেন, কোথাও সফল হবেন না। বলা হয় টার্গেট গ্রুপ বা টার্গেট অডিয়েন্স, যে কার জন্য বলা হচ্ছে। টার্গেট মানে তাকে বধ করার জন্য নয়, কিন্তু তার কাছে পৌঁছবার জন্য। পৌঁছতে গেলে একটা বাধা থাকে, তো সেই বাধাটাকে বধ করতে হবে। তো সেই টার্গেট অডিয়েন্স বা টার্গেট গ্রুপ, টিজি বলা হয় অনেক সময় কমিউনিকেশনের ক্ষেত্রে, তো সেই তারা কেমন সেইটি জানতে হয়। যে কোনো বক্তা সাধারণত যেখানে বলবেন কিছু, সে রাজনীতির মানুষ হন, অর্থনীতির মানুষ হন, ধর্মের হন, কৌতূহল থাকে তার, এবং সঙ্গত কারণেই যে যাদের কাছে বলা হবে তারা কারা। মধ্যবিত্ত শ্রেণী, আচ্ছা শহরের, গ্রামের, নারী পুরুষ সমান সমান সংখ্যায়, ও না আচ্ছা ছেলেরাই বেশি থাকবে, আচ্ছা, আর পড়াশোনার জায়গাটা এই একটা তারা বুঝে নিচ্ছেন, বুঝে নিয়ে তারপর ঠিক করছেন যে কিভাবে কি বলবেন। তো সেটা ঠাকুর যখন বলছেন কারোর সঙ্গে, তার সম্পর্কে উনি জানবেন কোত্থেকে? তার সম্পর্কে যখন জানবেন কি করে? যদি ভাবা হয় যে তিনি ভগবান, তিনি সব জানেন, ওই যে কাঁচের সার্সির মধ্যে দিয়ে দেখতে পাওয়া যায়, সেটি যেমন সত্য, তেমনি আবার ওই বাহ্য লক্ষণ দেখে চিনতে পারছেন তিনি, সেটা ঘটছে তো স্বাভাবিকভাবেই, যে ভেতরে যা আছে ওই লক্ষণও তার সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে সেটাকেও তিনি বিবৃত করছেন। এখান থেকে মানুষের জন্যে যেটা থেকে যাচ্ছে বার্তা, সেটা হচ্ছে যে ইউ মাস্ট নো ইয়োর টার্গেট গ্রুপ, ইয়োর টার্গেট অডিয়েন্স। কেওয়াইসি, নো ইয়োর কাস্টমার, সেরকম KYA, নো ইয়োর অডিয়েন্স, কাকে তুমি বলছো। তো এই যে KYA, সেইটার প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ করছেন এখানে, যে কাকে তুমি বলছো সে তার সম্পর্কে জানা, এইটা দরকার। তাহলে কি এমনি মানুষ লক্ষণ দেখে দেখে জানবে? সেটা তো সম্ভব নয়। এই তো আধ্যাত্মিকতার বিরাট উচ্চ অবস্থায় এটা হচ্ছে, যেখানে ওই হাতের ওজন ইত্যাদি দেখে তিনি বুঝতে পারছেন। কিন্তু সাধারণ মানুষ বা যিনি কোনো বিষয়ে শিক্ষা দেবেন, ধরা যাক লৌকিক বিষয়,
তিনি চেষ্টা করবেন যে যতটা সম্ভব তথ্য রাখা যায় সেইটার জন্যে। যে একটা দেওয়ালের কাছে বলার মতো একজন স্টুডেন্টের কাছে বলে গেলাম আমি উপযুক্ত মাইনে পাবো বলে, বা আমার যতক্ষণ ক্লাস ততক্ষণ বলে গেলাম, সেরকম নয়। যাদেরকে বলা হচ্ছে তারা কারা, এটা যতটা জানা যাবে তত শিক্ষাদানের প্রসঙ্গ সফল সার্থক হয়ে উঠবে। শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে থেকে এটি পাওয়া যাচ্ছে। তিন হলো যে ওই যাদের ওরকম এরকম লক্ষণ এবং এসে কি সব উৎপটাং প্রশ্ন করছে শ্রীরামকৃষ্ণকে, দেখা যাচ্ছে যে শেষ হাসি শ্রীরামকৃষ্ণের, এবং সেটা প্রসন্নতার, সহানুভূতির, গ্রহণের হাসি। যে ওরকম যখন প্রশ্ন করছে, উনি বললেন, আমরা দেখছি যে উনি বললেন যে মাস্টারমশাই লিখছেন, ঘর হইতে ঠাকুর বারান্দায় বেড়াইতেছেন, সঙ্গে মাস্টার ও বাবুরাম, শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি একজন এসেছিল, দেখলাম বিড়ালের মতো চক্ষু, সে বলে আপনি জ্যোতিষ জানেন। তাহলে বিড়ালের মতো চক্ষু দেখেছেন, তবে জ্যোতিষ জানেন? তাহলে না জানি না বলে বেরিয়ে চলে গেলেই হতো, মানে লৌকিক দৃষ্টিতে বা ভঙ্গিতে মনে হয়। কিন্তু প্রসঙ্গ তো ওখানে শেষ হয়নি, হচ্ছে না। সে বলে আপনি জ্যোতিষ জানেন, আমার কিছু কষ্ট আছে। আমি বললাম না, বরাহনগরে যাও, সেখানে জ্যোতিষের পণ্ডিত আছে। তাহলে এই যে ব্যক্তি, একে তো তিনি অলটুগেদার রিজেক্ট করলেন না, একেবারে প্রত্যাখ্যান করলেন না যে কি এই জ্যোতিষের কথা বলছে আর চোখখানা দেখো। তিনি ওইরকম বললেন। কেন বললেন? ওই সমস্ত জ্যোতিষী যারা, তাদেরকে তিনি পছন্দ করেন। এক হচ্ছে প্রগাঢ় সহানুভূতি, দুই হচ্ছে ওই যে বলেছে আমার কিছু কষ্ট আছে, এবং তার জন্য সে হাত দেখাতে চাইছে। হাত দেখানোর বিদ্যা ভালো কি খারাপ এ শ্রীরামকৃষ্ণ কিছু বলেননি, কিন্তু ওর যখন ওই মনের অবস্থা, তাহলে ওকে বলে দিই যে বরানগরে যাও, সেখানে জ্যোতিষের পণ্ডিত আছে। তাহলে ওকে দেখে ওরকম একটা বিপরীত প্রতিক্রিয়া হয়েছে, কিন্তু তারপরেও তাকে বলে দিচ্ছেন যে যাও, বরানগরে জ্যোতিষের পণ্ডিত আছে। এইটা এমনি মানুষের সঙ্গে তফাৎ হচ্ছে, কিন্তু মানুষের শিক্ষণীয়। বলা হয় যে যাকে দেখতে নারী তার চরণ বাঁকা, এটা তা নয়। কিন্তু ওই লক্ষণটা দেখেছেন, দেখে তার মনে হয়েছে যে হ্যাঁ, ওই জন্যই এরকম পটাং পটাং করে আমাকে এসে কী সব বলছে। কিন্তু ওইটা তাহলে কি ও জ্যোতিষেই ডুবে থাকুক ঠাকুর এটা চাইছেন? তা নয়। মানুষের তো একটা স্বাভাবিক বিবর্তন আছে, এবং ঠাকুর কীরকম বলতেন ভোগের ক্ষেত্রে, যে ছোটোখাটো ভোগগুলো সেরে নিতে হয়। কিন্তু ছোটোখাটো ভোগগুলো সেরে নিতে হয় মানে এইরকম নয় যে ভোগের সাগরে গা ভাসিয়ে দিতে হয়। যখন ভোগের সঙ্গে একেবারে কবজা করা যাচ্ছে না, তখন ওই ছোটোখাটোগুলো সেরে ফেলতে হয়। এইটা হচ্ছে আধ্যাত্মিক বিবর্তন, যে ওইটা সংস্কারের মধ্যে আছে, নাও বাবা সেরে ফেলো। তিনি নিজের জীবনেই বলেছেন যে জরির পোশাক পরতে ইচ্ছে হয়েছিল, হাতে আংটি পরতে ইচ্ছে হয়েছিল, সেগুলো পরলাম, পরে মনকে বললাম মন এইগুলো কি চাস? একবার বলে মন চাইলো না, সঙ্গে সঙ্গে খুলে ফেললাম সেগুলো। সে পোশাক খুলে ফেলে পা দিয়ে দলাতে লাগলাম। এই তিনি দৃষ্টান্ত দিচ্ছেন। তাহলে ওইটা পোশাকটা পরলেন কেন, হাতে আংটি পরলেন কেন? ওই একটু স্বাদ উঠছিল, আচ্ছা দেখি তো ব্যাপারটা কীরকম আছে, সেই স্বাদটার সঙ্গে সম্মুখীন হই, তার সঙ্গে মোলাকাত হোক, তার সঙ্গে মোকাবিলা হোক, দেখি ওই স্বাদ যেতে না আমি জিতি। এই ভঙ্গি শ্রীরামকৃষ্ণ অপূর্বভাবে এনেছেন। তো সুতরাং ওই যে পথ দিয়ে যাওয়ার তিনি সাধকভাবে ওটা দেখিয়েছেন, যে ওইটুকুনি না করলে না, ওটা হচ্ছে একটা ফোর্সেবল সাপ্রেশন হয়ে যাবে, জোর করে ওটাকে বন্ধ করা, সেরকম নয়। দেখি না মন কি চাইছে, অপশান দিয়ে দেখি। তো শ্রীরামকৃষ্ণ সেটা দেখিয়েছেন। সুতরাং এই আধ্যাত্মিক বিবর্তন আছে। যে এখন জ্যোতিষীর কাছে যেতে চাইছে, ওকে যেতে দাও। আর যে গেল, যে ও ঠাকুরকে দর্শন করে গেল, তো এইসব প্রসঙ্গ থেকে যাচ্ছে। তা ঠাকুর বলছেন, আমি বললাম না, বরাহনগরে যাও, সেখানে জ্যোতিষের পণ্ডিত আছে। এই যে হয়েছে, সে ছেলে এসে কি বলেছে যে আপনি জ্যোতিষ জানেন, ঠাকুরকে বলেছে। আর ঠাকুরকে তো দেখলে এমনি চিনতে পারা যেত না। এই সূত্রে আমাদের মনে পড়ছে আরেকজনের কথা, যিনিও সংক্ষেপে এরকমই একটা অদ্ভুত টাইপের প্রশ্ন করেছিলেন, কিন্তু তার পরের বাকিটা ইতিহাস। ঠাকুরকে দক্ষিণেশ্বরে ওই বাগানের ওখানে দেখে বলেছিলেন যে আমাকে এই ফুলটা পেড়ে দাও তো। বলেছিলেন শ্রীযুক্ত যোগীন্দ্রনাথ রায়চৌধুরী, তখন বাচ্চা বয়স, যোগীন। ঠাকুর অম্লান বদনে ফুল পেড়ে দিয়েছিলেন। জানছেন যে ফুলটা পেড়ে দিই এই ফুলের মতো ছেলেটাকে, আর সময় হলে ঈশ্বরের নন্দনকাননে একেই নিয়ে যাব। তো যোগিনকে ওই ফুল পেড়ে দিলেন তিনি। যোগিন ফুল নিয়ে চলে গেলেন। জানছেন এই মালি আর ভালো লোক, বলেছি আর পেড়ে দিয়েছে।
তারপরে একদিন ওই ঠাকুরের ঘরের কাছে চলে গেছেন। জানতেন যেখানে একজন আছেন, বাবার কাছে শুনেছেন, অন্যদের কাছে। গিয়ে দেখে একেবারে সংকোচে কাঠ হয়ে গেলেন প্রায়। এই রে, যাকে সেরম বলেছিলাম, এই তো ইনি। ওই একটা ছোট তক্তপোষের উপর বসে কথা বলছেন, আর ঘর ভর্তি লোক বসে শুনছে, এই খেয়েছে, এই ভঙ্গি তার। তারপরে ইতিহাস। তো ঠাকুরের কাছে ওই বিভিন্ন জন এসে তো বিভিন্ন রকমভাবে বলেছেন। তো ঠাকুরও দেখা যাচ্ছে খুব স্পোর্টিং ওয়েতে সমস্ত গ্রহণ করেছেন। একে বরাহনগরে জ্যোতিষের পণ্ডিতের কথা বলেছেন যে জীবনে ওইটা হয়তো দরকার ছিল, আর যোগিনকে নিজের কাছে টেনে নিয়েছেন। বাবুরাম ও মাস্টার নীলকণ্ঠের যাত্রার কথা কহিতেছেন। শ্রীযুক্ত নীলকণ্ঠ মুখোপাধ্যায় অসাধারণ যাত্রা করতেন, তার প্রসঙ্গ আছে। তো সেই তার প্রসঙ্গ হচ্ছে, বাবুরাম ও মাস্টার নীলকণ্ঠের যাত্রার কথা কহিতেছেন। বাবুরাম নবীন সেনের বাটি হইতে দক্ষিণেশ্বরে ফিরিয়া কাল রাত্রে এখানে ছিলেন। সকালে ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে নবীন নিয়োগীর বাড়িতে নীলকণ্ঠের যাত্রা শুনিয়াছিলেন। তাহলে কি হয়েছে যে নবীন সেনের বাড়িতে শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন, আমরা আগেই প্রসঙ্গ পেয়েছি। তো মাস্টারমশাই সেদিন শ্রীযুক্ত বাবুরাম ছিলেন। মাস্টারমশাই সেটি স্মরণ করছেন যে সে রাত্রিরে থেকে গিয়েছিল। প্রসঙ্গত এই বাবুরাম কথামৃতকার মাস্টারমশাইয়ের প্রত্যক্ষ ছাত্র। তা তিনি লিখছেন, বাবুরাম নবীন সেনের বাটি হইতে দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিয়া কাল রাত্রে এখানে ছিলেন। মাস্টারমশাই যখন এখানে বলেন তখন তার মধ্যে বড় আন্তরিকতার এবং আত্মীয়তার সুর লেগে যায়, যে ঠাকুরের কাছে ছিলেন মানে এখানে ছিলেন, মানে আমাদের ঠাকুর, আমাদের এই জায়গা, বুঝলেন। উনি সব ভক্তদের আপনি আপনি করে বলতেন, তো সেই রকম ভাবটা রয়েছে। দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিয়া কাল রাত্রে এখানে ছিলেন। সকালে ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে নবীন নিয়োগীর বাড়িতে নীলকণ্ঠের যাত্রা শুনিয়াছিলেন। তো ওই নবীন নিয়োগী, নবীন সেন এর বাড়ি থেকে এসেছেন, এসে দক্ষিণেশ্বর ঠাকুরের এখানে থেকেছেন। তারপর নবীন নিয়োগীর বাড়িতে নীলকণ্ঠের যাত্রা শুনতে গিয়েছিলেন এবং গিয়ে শুনেছিলেন। শ্রীরামকৃষ্ণ, মাস্টার ও বাবুরামের প্রতি তোমাদের কি কথা হচ্ছে? মাস্টার ও বাবুরাম: আজ্ঞা, নীলকণ্ঠের যাত্রার কথা হচ্ছে, আর সেই গানটির কথা, শ্যামাপদে আস নদীর তীরে বাস। ঠাকুর বারান্দায় বেড়াইতে বেড়াইতে হঠাৎ মণিকে নিভৃতে লইয়া বলিতেছেন, ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। হঠাৎ এই কথা বলিয়াই ঠাকুর চলিয়া গেলেন। অপূর্ব ঘটনা, যে ওই যে মাস্টারমশাইয়ের সঙ্গে কথা হচ্ছিল শ্রীযুক্ত বাবুরামের, আর ঠাকুর জিজ্ঞাসা করলেন, তা উনি বললেন যে আজ্ঞা, নীলকণ্ঠের যাত্রার কথা হচ্ছে, আর সেই গানটির কথা, শ্যামাপদে আস নদীর তীরে বাস। ঠাকুর বুঝতে পারছেন যে মাস্টারমশাই নিজের জীবনের অন্তরঙ্গ প্রসঙ্গ বাবুরামের সঙ্গে শেয়ার করছেন, এরকম ঘটছে। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর বারান্দায় বেড়াইতে বেড়াইতে হঠাৎ মণিকে নিভৃতে লইয়া বলিতেছেন, ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। হঠাৎ এই কথা বলিয়াই ঠাকুর চলিয়া গেলেন। মাস্টারমশাইকে কিভাবে রক্ষা করছেন, যে নিজের কথা বলো না, ঈশ্বর চিন্তার কথা বলো না। মাস্টারমশাই তো নিজের কথা কিছুই বলেন না, তার উপরে আবার তার ছাত্র, কিন্তু ঈশ্বরীয় প্রসঙ্গ, নিজের জীবনের অনুভূতি, সেইটা তো ওই ছাত্রের প্রতি স্নেহে বাৎসল্যে হয়তো মাস্টারমশাই বলেছেন। ঠাকুর সেটি বুঝে বলছেন, ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। বাবুরামের কাছে বলছেন, তার বাবুরাম, কিন্তু না, বাবুরাম আমার, কিন্তু তোমার আধ্যাত্মিক কল্যাণ মঙ্গলের জন্য ডোন্ট শেয়ার স্পিরিচুয়াল ইস্যুজ উইথ এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান। তো বললেন, ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। একেবারে আগলে রাখছেন শ্রীরামকৃষ্ণ। উদাহরণ দেওয়া হয়েছে যে পক্ষী মাতা যেমন বিরাট পক্ষ বিস্তার করে শাবকদের আগলে রাখেন, ঠাকুর তার সন্তানদের সেরকমভাবে আগলে রাখতেন। আর এক্ষেত্রে দেখছি মাস্টারমশাইকেও যেন সেই রকমই
হঠাৎ করে এটা বলে চলে গেলেন। এই যে হঠাৎ করে বলে বেরিয়ে যাওয়া, সেটাকে জোর দেওয়ার জন্য মাস্টার মানে সেই ঘটনাটা যে ঘটেছিল সেটা জোর দিয়ে বোঝানোর জন্য মাস্টারমশাই আবার লিখলেন, হঠাৎ এই কথা বলিয়াই ঠাকুর চলিয়া গেলেন। যে ব্যাস, এটা বলে রাখলাম, এটা মাথার মধ্যে রেখো। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে একটু আগে আমরা শুনলাম যে বাবুরাম ও মাস্টার নীলকণ্ঠের যাত্রার কথা কহিতেছেন, এইসব কথা শুনলাম তো। শ্রীরামকৃষ্ণ মাস্টার ও বাবুরামের প্রতি তোমাদের কি কথা হচ্ছে, মাস্টার ও বাবুরাম আজ্ঞা নীলকণ্ঠের যাত্রার কথা হচ্ছে, এইসব বলছেন। তারপরেই রয়েছে ঠাকুর বারান্দায় বেড়াইতে বেড়াইতে হঠাৎ মণিকে নিভৃতে লইয়া বলিতেছেন। আবারও এই 5ই অক্টোবরের প্রসঙ্গের মধ্যে বিভিন্ন সময় এটি শাফল করছে, মাস্টার এবং মণি সোয়াপ করে দিচ্ছেন। সোয়াপ করলে একজনের জায়গায় আরেকজন বোঝায়, এখানে তাও নয়, ওই কখনো মাস্টার কখনো মণি, এবং এরা দুজন এক ব্যক্তি কিনা বোঝো এবার। এটি আমরা আগের অনুষ্ঠানে শুনেছি, স্মরণ করেছি। এখানে বলছেন যে ঠাকুর বারান্দায় বেড়াইতে বেড়াইতে হঠাৎ মণিকে নিভৃতে লইয়া বলিতেছেন। তো এই যে মাস্টারমশাই কে বুঝবে? কিন্তু এই মণি অন্য কোনো ব্যক্তি হতে পারেনি না, অসম্ভব। তাহলে কেন লিখলেন? আবারও সেই ভঙ্গি, যে ওই যে নিভৃতে আলাদাভাবে কিছু বলেছেন, তো তার মানে দ্যাট মিনস হি ইজ সামওয়ান স্পেশাল। ঠাকুর তাকে এরকম বলেছেন। এই যে মাস্টারমশাইকে স্পেশাল মনে হবে, এটা চান না। প্রথমত হচ্ছে একটা আবরণ দিয়েছেন মাস্টার বলে, যে মহেন্দ্রনাথ গুপ্ত এই যে মাস্টার, এটা তখনকার দিনে কে বুঝেছে? এখনো তো লোকের বুঝতে সময় লাগে, অন্য কেউ বলে দিলে তবে। আর যিনি কিনা সবটা জানেন, তিনিও ওইখানে এসে তো কনফিউজড হয়ে যেতে পারেন যদি তিনি সিরিয়াসলি পড়েন যে ও মণি মানে আরেকটা লোক বোধহয় না। যিনি জেনে গেছেন কোনোভাবে যে মাস্টারই মণি, তার পক্ষে একরকম, কিন্তু জানতে জানতে তো আজকে অনেক দিন বেরিয়ে গেল। মাস্টারমশাইয়ের এইটাই উদ্দেশ্য, যে তাকে নিয়ে যেন ভাবনা চিন্তা কেউ না করে। অনেকে আছে যে এখানটা পড়তে গিয়ে ওই মণি মানে কে না কে, কিন্তু ঠাকুর এই কথাটা বলেছেন। তো এই যে ঠাকুর এই কথাটা বলেছেন, এইখানটাতে তিনি ফোকাসে রাখতে চাইছেন। অপূর্ব। যদি একটা দৃশ্য দেখতে পাওয়া যায় যেখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা ফোরগ্রাউন্ড আছে। এখন সামনে যিনি বলছেন আর পেছনে একটা দৃশ্য কিছু আছে, প্রাকৃতিক দৃশ্য। তাহলে সামনে যিনি বলছেন তাকে যদি আমি ফোকাসে রাখি, তাহলে পেছনেরটা একটু আউট অফ ফোকাস থাকতেই পারে। কিন্তু হঠাৎ করে আমার ক্যামেরার কাজে যদি পেছনটা খুব স্পষ্ট হয়ে ওঠে, আর এই সামনের ব্যক্তি একে আবজা দেখাচ্ছে, এটা ঠিক করো অ্যাডজাস্ট করো। মাস্টারমশাইয়ের সেই রকম আশঙ্কা যে ওই আমি লিখছি, এইটা যদি একটু উজ্জ্বল হয়ে যায় তাহলে প্রভু অনুজ্জ্বল। না 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 না, একদম নয়। ফলে আমাকে ওইরকম ফেড করে রাখতে হবে। আমি শুধু ওই মাস্টার এর কথাটা না লিখলে তো বোঝানো যাবে না। তো সেই রকমভাবে তিনি করেছেন অপূর্ব আত্মগোপন, অভাবনীয় অচিন্তনীয় আত্মগোপন। তো কিন্তু ঠাকুর যেটা বললেন সেটি কি শিক্ষার, যে ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। কথায় আছে, শ্রীরামকৃষ্ণ এই ভাবের কথা বিভিন্ন সময় বলেছেন, যে যত হয় গুপ্ত তত হয় পোক্ত। আর পাশাপাশি বলা হয়েছে যত হয় ব্যক্ত তত হয় ত্যক্ত। তো এই যে ত্যক্ত বা তক্ত, এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। তাহলে তিনি ওই রকম বারান্দায় বেড়াচ্ছিলেন, হঠাৎ এইখানে চলে এলেন, তার মানে সমস্ত মনোযোগটা রয়ে গেছে এদের প্রতি। ঠাকুর হাজরার সঙ্গে কথা কহিতেছেন। হাজরা, নীলকণ্ঠ তো আপনাকে বলেছে সে আসবে, তা ডাকতে গেলে হয়? হাজরামশাই একটু ব্যস্ত হয়েছেন, মানে তিনি এলে গান টান হবে তো। শ্রীরামকৃষ্ণ, না, রাত্রি জেগেছে, ঈশ্বরের ইচ্ছায় আপনি আসে সে এক। বাবুরামকে, এবার মাস্টারমশাই লিখছেন, বাবুরামকে নারায়ণের বাড়ি গিয়া দেখা করিতে বলিতেছেন। নারায়ণ মানে ঠাকুরের বালক ভক্ত শ্রীযুক্ত নারায়ণ। তাকে ঠাকুর খুব ভালোবেসেছেন এবং তার মধ্যে উচ্চ ভাবের কথা কথামৃতের মধ্যে বলেছেন, আমরা পেয়েছি। যারা আগে পড়েছেন তারা হয়তো সকলেই জানেন। মাস্টারমশাই লিখলেন, বাবুরামকে নারায়ণের বাড়ি গিয়া দেখা করিতে বলিতেছেন। নারায়ণকে সাক্ষাৎ নারায়ণ দেখেন, তাই তাকে দেখবার জন্য ব্যাকুল হইয়াছেন। বাবুরামকে বলিতেছেন, তুই বরং একখান ইংরাজি বই নিয়ে তার কাছে যাস। এটা কেন বলছেন বলা মুশকিল, কিন্তু ওই তার লেখাপড়ায় সুবিধে হবে, এটা একটা কারণ হতে পারে, যে এটা একটা প্রসঙ্গ চাই। আর বড় কারণ যেটা, যে ওই নারায়ণকে বা নারায়ণ ঠাকুরের, তাকে বাড়ির খুব লাঞ্ছনা সহ্য করতে হয়েছে ঠাকুরের কাছে আসেন বলে।
শ্রীযুক্ত নারায়ণ আবার মাস্টারমশাইয়ের প্রত্যক্ষ ছাত্র ছিলেন, মাস্টারমশাইয়ের বাড়ির কাছেই তার বাড়ি। তো বাড়ির ওই লাঞ্ছনা, তো সেই জন্য বাবুরামকে যে তুই একটা ইংরেজি বই নিয়ে যাস তো, এইরকম হচ্ছে শ্রীরামকৃষ্ণের কথা, তুই বরং একখান ইংরাজি বই নিয়ে তার কাছে যাস। আর বলছেন যে নারায়ণকে সাক্ষাৎ নারায়ণ দেখেন, তাই তাকে দেখবার জন্য ব্যাকুল হইয়াছেন। আর শ্রীযুক্ত বাবুরামকে বলছেন যে তুই এইভাবে যাস। এই সমস্ত প্রসঙ্গের মধ্যে দিয়ে আমরা পাচ্ছি যে কীরকম, একটু আগে দেখলাম মাস্টারমশাইকে তিনি কীরকমভাবে রক্ষা করছেন, এবং একটা গুরুত্বপূর্ণ কিন্তু ছোট্ট প্রসঙ্গের মধ্যে যেই এসেছে তখনই তাকে সতর্ক করে দিয়েছেন। আর এখানে পাচ্ছি যে বাবুরামকে যেমন ভালোবাসেন, তেমনি শ্রীযুক্ত বাবুরামকে পাঠাচ্ছেন শ্রীযুক্ত নারায়ণের কাছে, যে তাকে অনেকদিন দেখেননি বলে ব্যাকুল হয়েছেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 629 পৃষ্ঠায়, রয়েছি 5ই অক্টোবর 1884 প্রসঙ্গে। এরপরে নীলকণ্ঠ মহাশয় এসে উপস্থিত হবেন এবং অপূর্ব প্রসঙ্গের সূচনা হবে। সেটি শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা শুনব আগামীকাল কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আর আজকে শেষ করতে করতে ভাবছি যে শ্রীরামকৃষ্ণ যেরকমভাবে বলছিলেন এবং মানুষের লক্ষণের কথা বলছিলেন, আর বললেন যে কার কীরকম লক্ষণ সেটা দেখলে বুঝতে পারা যায়। তারপরে দেখলাম যে তিনি বাবুরাম ও মাস্টার তাদের সঙ্গে কথা বলছেন, অর্থাৎ মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছেন। আর বলতে বলতে নীলকণ্ঠের যাত্রার কথা হলো, এবং সেই নীলকণ্ঠের কথায় ঠাকুর বললেন যে ঈশ্বরের ইচ্ছায় আপনি আসে সে এক। এই অসামান্য ব্লেন্ড শ্রীরামকৃষ্ণের মধ্যে, যেখানে তিনি সকলকে ভালোবাসছেন, আবার ওই মানুষটা নীলকণ্ঠের জন্যে তার চিন্তা আছে, চিন্তা মানে আকর্ষণ আছে, আগ্রহ আছে যে নীলকণ্ঠ আসুক, গান হবে, যেখানে ওইরকম অপূর্ব যাত্রাপালা করেছে। আবার বলছেন যে না রাত্রি জেগেছে, ঈশ্বরের ইচ্ছায় আপনি আসে সে এক। কীরকম একটা মরমী ভঙ্গি। শ্রী শ্রী মা বলতেন যে, শ্রী শ্রী মায়ের এটি বিশেষ গুরুত্বপূর্ণ উক্তি, বাবা জানো তো ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। তো এই যে জগতের উপর মাতৃভাব, সেই তিনিই বলছেন যে রাত্রি জেগেছে, ঈশ্বরের ইচ্ছায় আপনি আসে সে এক। ঈশ্বরের ইচ্ছায়, শ্রীরামকৃষ্ণের ইচ্ছায় বেলা 3টের সময়তেই, আন্দাজ 3টের সময়তেই নীলকণ্ঠ এসে উপস্থিত হবেন। এই অপূর্ব ঘটনা আমরা শুনবো। আমরা যেটি আগে ভাবছিলাম, আর শেষ করতে করতে ভাবছি যে ওই যে বিভিন্ন লক্ষণযুক্ত মানুষ, তাদেরকেও শ্রীরামকৃষ্ণ ভালোবাসেন, তাদের কল্যাণ মঙ্গল চান, আর সর্বতোভাবে সকলকে রক্ষা করেন। সেই তিনি কথা বলছেন এবং মায়ের মতো ভাব নিয়ে ভক্ত সঙ্গ করতে চাইছেন। তিনি যে বললেন ঈশ্বরের ইচ্ছায় আপনি আসে সে এক, আমরা যেটি স্মরণ করছিলাম যে ঈশ্বরের তথা শ্রীরামকৃষ্ণের ইচ্ছায় শ্রীযুক্ত নীলকণ্ঠ এসে উপস্থিত হবেন। আমরা সাগ্রহে পরবর্তী অনুষ্ঠানে সেটি শোনবার জন্যই ঠাকুরের কৃপা ভিক্ষা করে প্রতীক্ষায় থাকব। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।